9f10.com এর উপহার। আজকের গল্প রহস্য শিরোনামে। এই উদ্যোগে আমাদের পাশে থাকবেন তো? ভালো লাগা, খারাপ লাগা, গালাগাল, প্রশংসা কমেন্টে লিখে ফেলুন সবকিছু। সকাল 6:30টার অ্যালার্মটা আজ বেজে ওঠার আগেই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। প্রতিদিনের অভ্যেস মতোই সবার আগে ড্রয়িং রুমে ঢুকে পলুদাকে গুড মর্নিং জানাতে এলাম। খবরের কাগজটা মুখের সামনে থেকে সরিয়ে আমায় বলল, কি রে, আজ নিজে থেকেই ঘুম ভেঙে গেল নাকি? আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে বুঝলে? একটু মুচকি হেসে পলুদা বলল, সবে ঘুম থেকে উঠলি তো, তাই তোর মাথাটা এখনো পুরোপুরি কাজ করছে না। না হলে এটা তুইও সহজেই ধরে ফেলতিস। প্রতিদিন তোর ঘড়ির অ্যালার্মটা যতক্ষণ বাজে, আজ তার থেকে অনেকটাই কম সময় বাজলো। একটু আগেই তুই সেটা বন্ধ করে দিলি। এর মানে তো এটাই দাঁড়ায় যে তুই শুয়ে শুয়ে হয়তো ওয়েট করছিলি কখন ওটা বাজবে আর তুই উঠবি। কি ঠিক বললাম তো? আমিও হেসে বললাম, একদমই ঠিক। এবার আমার ফ্রেশ হয়ে একটু শরীরচর্চা করবার পালা। পলুদার যদিও ভোর 5টায় উঠে 1 ঘন্টা মর্নিং ওয়াক করার অভ্যেস। পলুদা আর আমি দুজনেই চায়ে চুমুক দিতে দিতে ও সদ্য সমাপ্ত একটা কেস নিয়ে কথা বলছি। মাঝে মাঝে বাংলা খবরের কাগজ প্রতিদিনের পত্রিকাটা উল্টে পাল্টে দেখছি। প্রসঙ্গত বলে রাখি, এই খবরের কাগজটা পলুদা আগে অত পড়তো না, ও ইংরেজি কাগজই খুঁটিয়ে পড়ে। কিন্তু ইদানিং দেখছি ও এই প্রতিদিনের পত্রিকাটাও পড়া শুরু করেছে। কিছু মাস হলো এর মালিক পরিবর্তন হয়েছে। কোনো এক বড় ব্যবসায়ী নাকি এটা কিনে নিয়েছে এবং তারপর থেকেই কাগজের মান অনেক উন্নত হয়েছে। কাগজ ও ছাপার কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে এবং অনেক বেশি পরিমাণ খবরও পাওয়া যাচ্ছে। তাই পলুদা আমায় এই কাগজটা এখন থেকে পড়ে দেখতে বলেছে। এমন সময় দুজনেরই কানে এলো অতি পরিচিত একটা গাড়ির শব্দ, এবং তাতে আমরা দুজনেই কিছুটা অবাক হলাম। কারণ যিনি আসছেন তিনি সাধারণত আগে থেকে না জানিয়ে আসেন না। বেশ কিছুটা চিন্তিত মুখে খানিকটা তাড়াহুড়োর মধ্যেই ঘরে প্রবেশ করলেন নীলকমল বাবু। চেয়ারে এসে বসতেই পলুদা বলে উঠল, কি ব্যাপার নীলকমল বাবু? আর্জেন্ট বলে মনে হচ্ছে, যদিও আপনাকে দেখে তো আপনার কোনো প্রবলেম বলে মনে হচ্ছে না। নীলকমল বাবু তার সেই চিরাচরিত ভোলা ভালা হাসিটা দিয়ে জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন মশাই? পলুদা বলল, প্রথমত, আপনি ফোন না করে আসেন না। দ্বিতীয়ত, আপনি সকালের দিকে সাধারণত আসেন 9টার পর, অথচ আজকে 8টারও আগে। অর্থাৎ খুব দরকারি কোনো কাজ বা কথা আছে, সেই কারণেই আসা। কিন্তু আপনার পোশাক বা সাজগোজ দেখে মনে হচ্ছে না যে আপনার নিজস্ব কোনো বিপদ হয়েছে। কারণ আপনার এই নতুন পাঞ্জাবি, সুন্দর পারফিউম আর পকেটে থাকা ওই পার্টিকুলার ফাউন্টেন পেনটা বুঝিয়ে দিচ্ছে আপনি আপনার নতুন বইয়ের ব্যাপারে প্রকাশকের সাথে মিটিং করতে যাচ্ছেন। কারণ এই দৃশ্য আগেও অনেকবার দেখেছি। সুতরাং আপনার সেরকম কোনো বিপদ হলে আপনি নিশ্চয়ই এই মিটিং ক্যান্সেল করতেন। কি এখনো পর্যন্ত ঠিক এগোলাম তো? পলুদার প্রশ্ন শুনে নীলকমল বাবু বললেন, একদম 10-এ 10 মশাই। আচ্ছা, আপনি এখনো পর্যন্ত বললেন কেন? আরো কিছু বলার বাকি আছে নাকি?
পলুদা কিছু বলতে যাবে, এমন সময় ঘরের ভিতর থেকে হরিদা এসে জিজ্ঞাসা করলো চা বসাবে কিনা। পলুদা সঙ্গে সঙ্গে বলল, 2টো দুধ চা আর একটা লিকার। আমি অবাক হয়ে জানতে চাইলাম, লিকার চা আবার কে খাবে? সঙ্গে সঙ্গেই নীলকমল বাবু ভীষণ অবাক দৃষ্টিতে বলে উঠলেন, আপনি কি করে বুঝলেন যে আমি আজ লিকার চা খাবো? এবার পলুদা অল্প হেসে সেই বুদ্ধিদীপ্ত ও দৃঢ় কণ্ঠে বলল, গতকাল রাতে যে আপনার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেটা তো আপনি ফোনে বলেছিলেন। সেখানে বোধহয় একটু বাড়াবাড়ি খাওয়া দাওয়া হয়েছে, এবং যার ফলস্বরূপ আপনার অম্বল হয়েছে গতকাল রাতেই। এদিকে সকালে অন্তত একবার আপনার দুধ চা খাওয়ার অভ্যেসের কথা তো আমাদের আর অজানা নয়, কিন্তু রাতে অম্বল হলে পরের দিন সকালে উঠে দুধ চায়ের পরিবর্তে আপনি লিকার চা খান, এটাও আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি। এই যেমন ধরুন সেই গ্যাংটক কিংবা লখনৌ গিয়ে আজ সকালেও আপনি দুধ চা খাননি, লিকার চা খেয়েছেন, এবং তাড়াহুড়োর মধ্যে থাকায় কিছুটা চা আপনার নতুন পাঞ্জাবিতেও ফেলেছেন। হয়তো সেই দাগটা আপনি খেয়াল করেন, কিংবা করলেও তাড়া থাকায় আর পাল্টাননি। আসলে দুধ চায়ের দাগ আর লিকার চায়ের দাগের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝলেন নীলকমল বাবু? এতগুলো কথা আমরা দুজনেই হাঁ করে শুনছিলাম। এবার নীলকমল বাবু আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি ভাই তীর্থ, তোমার দাদার দৃষ্টি যাকে বলে এক্সট্রা অর্ডিনারি। সত্যি আপনার জবাব নেই পলু বাবু। আচ্ছা, আপনার ডিডাকশন কি শেষ হলো নাকি আরো কিছু বাকি আছে? আবারও পলুদা বলল, আছে বই কি। আজ আপনি সম্ভবত অভিকের সাথে আসেন, অন্য কেউ আপনার গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। এবার নীলকমল বাবু যেন আকাশ থেকে পড়লেন। উনি বললেন, সে কি মশাই, আপনার দৃষ্টিশক্তি খুবই প্রখর, সেটা জানি, কিন্তু এই যে দিব্য দৃষ্টি, ঘরের ভিতর বসে না দেখেই আপনি কি করে বুঝলেন যে আজ আমার সাথে অভিক আসেনি? আসলে ওর শাশুড়ির শরীরটা বিশেষ ভালো নেই, তাই এই দুদিন হলো ওর বউকে নিয়ে অভিক শ্বশুর বাড়ি গেছে। এই ছেলেটিকে ও নিজেই আমার জন্য ঠিক করে দিয়ে গেছে। প্রসঙ্গত বলে রাখি, অভিজ্ঞতা হলো নীলকমল বাবুর পার্মানেন্ট ড্রাইভার। সঙ্গে সঙ্গে আমি পলুদাকে বললাম, আচ্ছা পলুদা, একটা ব্যাপারে আমারও একটু খটকা লেগেছিল। তুমি ড্রাইভারের কথাটা বললে বলে আমারও এখনো মনে হচ্ছে খটকাটা ঠিকই ছিল বোধহয়। আসলে আজ ওই নীলকমল বাবুর গাড়ির পার্কিং এর শব্দটা যেন একটু বেশিক্ষণ ধরে হলো। পলুদা সঙ্গে সঙ্গে বলে উঠল, এক্সেলেন্ট তীর্থ, একদমই ঠিক ধরেছিস। অভিক এত বছর ধরে আসছে, ওর গাড়ি পার্কিং এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, কিন্তু আজ যে ছেলেটি চালিয়ে এসেছে সে এই উঠোনে প্রথমে অনেকখানি এগিয়ে আসে, এবং তারপর হয়তো নীলকমল বাবু বলায় আবার কিছুটা পিছিয়ে যায়। কি ঠিক বললাম তো? নীলকমল বাবু উৎফুল্লের সাথে বললেন, সত্যি মশাই, আপনার জুড়ি মেলা অসম্ভব। যে কাজ নিয়ে আপনার কাছে আসা, আমার দৃঢ় বিশ্বাস যে তা কেবল আপনার পক্ষেই সমাধান করা সম্ভব। ইতিমধ্যে চা আর বিস্কুট এসে হাজির হয়েছে। নীলকমল বাবু একবার চুমুক দিয়ে পরম তৃপ্তির সাথে একটা শব্দ করে আবার বলতে শুরু করলেন, তাহলে এবার আসল কথায় আসা যাক। আপনি নিশ্চয়ই গত 2-1 দিনের খবরের কাগজে দেখেছেন যে আশেপাশের স্কুলের বেশ কিছু ছাত্র ড্রাগের নেশায় জড়িয়ে পড়েছে। শহরের স্কুলগুলোতে অনেক দিন আগে থেকেই এসব হচ্ছে। পুলিশ, গোয়েন্দা বিভাগ অনেকেই ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কিন্তু চিন্তার বিষয় এই যে সেটা ছড়াতে ছড়াতে আমাদের গ্রামেও এসে পড়েছে মশাই। আপনাদের তো আগেই বলেছিলাম যে শিমুলতলা বিদ্যাপীঠের হেডমাস্টার হরিপদ হালদার আমার খুব কাছের বন্ধু। আমরা একসাথে ছোট থেকে পড়াশোনা করেছি। যাই হোক, সে গতকাল আমায় ফোনে বলল যে ওই স্কুলেও বেশ কিছুদিন ধরেই এই ড্রাগ পাচার শুরু হয়েছে। সেটা আগে বোঝা যায়নি, কিন্তু গতকাল
প্রথম একজন টিচারের নজরে আসে ব্যাপারটা। এখনই পুলিশকে জানালে স্কুলের বদনাম, ঝামেলা, ভাঙচুর, আর তার থেকেও বড় কথা, পুলিশ তো এখনো কোনো সমাধানই করে উঠতে পারেনি। তাই হরিপদ আজই আপনার কাছে বিষয়টা একবার জানাতে বলল। আপনি যদি পার্সোনালি বিষয়টা একটিবার দেখেন তো ভালো হয়। এই কথাটা আপনাকে ফোনেও বলতে পারতাম, কিন্তু আমার নিজের ছোটবেলার স্কুলের এমন অবস্থা শুনে আর থাকতে পারলাম না, বুঝলেন? তাই সময় নষ্ট না করে আজই ছুটে এলাম আপনার কাছে। তো আপনি যদি আজই একবার দেখতে পারেন ভালো হয়। হলুদার কপালে ইতিমধ্যে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। এখন ওর হাতে এমনিতেও কোনো কেস নেই। হলুদা একটু ভেবে নিয়ে বলল, এই বিষয়টা যে শুধু আমার নজরে এসেছে তাই নয়, কিছুদিন আগেই এখানকার থানার ওসি সমীরণ ব্যানার্জি আমায় ফোনেও ঘটনাটা জানায়। স্কুলের বাচ্চারা একের পর এক ড্রাগের নেশা করছে, অথচ কিছুতেই এটা ধরা পড়ছে না যে তারা সেটা পাচ্ছে কোথা থেকে। আর তার থেকেও রহস্যজনক ব্যাপার হলো তারা সেটা কখন এবং কিভাবে সেবন করছে। উনি বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন, যদিও এখনো কিছু বের হয়নি। এমনকি সেই অপরাধী, বা বলা ভালো অপরাধী দল, তাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে। সেই বিষয়টা আমায় জানাতেই সেদিন ফোনটা করেছিলেন সমীরণ বাবু। তৎক্ষণাৎ নীলকমলবাবু বলে উঠলেন, সেই কি মশাই, তা কিরকম চ্যালেঞ্জ করেছে শুনি? হলুদা বলল, তার বাড়ির দরজায় কেউ একটা কাগজের টুকরো ফেলে যায় এবং তাতে টাইপরাইটার দিয়ে লেখা ছিল একটা 4 লাইনের হেয়ালি। সেটি হলো, জানি তুমি করছো মোর ঠিকানার সন্ধান, চেয়ে দেখো আমি এখানেই বিরাজমান, আমার হদিশ পাওয়া সে যে বড়ই কঠিন, খুঁজে দেখো পূর্ব পশ্চিম থেকে উত্তর দক্ষিণ। আমি শুনে বললাম, এসবের মানে কি পলুদা? কিছু উদ্ধার করতে পারলে? পলুদা বলল, না রে, এই 4 লাইন থেকে তো সেরকম কিছুই বোঝা যাচ্ছে না। তবে এই ব্যাপারে নিশ্চিত যে এটা ওই ট্রাক ব্যবসায়ীদের কাজ, কারণ এই একই হেয়ালি নাকি অন্য এক থানার ওসিও পেয়েছেন যখন তিনি এই একই রকম কেসের তদন্ত নেমেছেন। নীলকমলবাবু বললেন, যারা এই কাজ করেছে বলতেই হবে সাংঘাতিক বুদ্ধি আছে তাদের, এবং উপর মহল অব্দি যোগাযোগ আছে নিশ্চয়ই। আপনার কি ধারণা মশাই? পলুদা বলল, এই তরুণ সমাজকে ড্রাগের নেশা ধরানোর মতো জঘন্য অপরাধ যারা করছে তারা কোনো ছোটখাটো লোক যে হবে না সেটা বোঝাই যায়। আমি নিশ্চিত এর পিছনে বড় মাথারা জড়িয়ে আছে। যাই হোক, আজই আমি আপনার স্কুলে গিয়ে হরিপদ বাবুর সাথে দেখা করে আসছি। জানি না এই ব্যাপারটার কোনো কিনারা করতে পারবো কিনা, তবুও একটা বার চেষ্টা করে দেখতেই হবে। নীলকমলবাবু চায়ে শেষ চুমুকটা দিয়ে বেশ খুশি হয়ে বললেন, বাস, আপনি যখন একবার বলে দিয়েছেন আমি নিশ্চিন্ত হলাম। আজকের মিটিংটা না থাকলে আমি নিজেই আপনাদের সাথে যেতুম, কিন্তু কি আর করি। এখন তাহলে উঠি, বুঝলেন? রাতে না হয় ফোনে আপনার থেকে সব শুনবো, আর আগামী 2-3 দিন হয়তো আসতেও পারবো না, বইয়ের কাজে ভীষণ ব্যস্ত থাকবো। আমি সময় মতো ফোন করে নেব না হয়। তাহলে এখন উঠি গো তীর্থ ভাই। পলুদা আমায় জিজ্ঞাসা করলো, কি রে, যাবি নাকি আমার সাথে? আপাতত আমার কলেজে অত প্রেশার নেই, তাই বললাম সে আর বলতে। পলুদা শুনে বলল, ওকে, তাহলে রেডি হয়ে নে। মিশন শিমুলতলা বিদ্যাপীঠ। প্রথমে একটা অটোতে মিনিট 20, তারপর রিক্সাতে আরো মিনিট 10 যাওয়ার পর কিছুটা পায়ে হেঁটে অবশেষে আমরা পৌঁছলাম শিমুলতলা বিদ্যাপীঠ। প্রথমেই আমরা গেলাম হেড স্যারের ঘরে, মানে যেখানে হরিপদবাবু বসেন। গোলগাল মুখ, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, ঠোঁট আর নাকের মাঝে একটা সরু গোঁফ,
মাথায় চারিপাশে বাদামি রং করা চুল থাকলেও মাঝখানটায় বেশ বড় সড়ো টাক, আর এমনিতে বিশেষ মোটাসোটা না হলেও অল্প ভুঁড়ি আছে হরিপদবাবুর। ফলুদা আসায় তিনি যে ভীষণ মাত্রায় খুশি হয়েছেন সেটা তার মুখের এক্সপ্রেশনেই ফুটে উঠল। হরিপদবাবু আমাদের বসতে বলে অফিস থেকে একজনকে ডেকে চা আনতে পাঠালেন। তারপর সরাসরি তিনি বললেন, মিস্টার মিত্তির, আমি অনেক আশা নিয়ে আপনার সাহায্য প্রার্থনা করছি। আসলে এই ছোট ছোট ছেলেগুলো যদি এখন থেকেই এরকম ভয়ঙ্কর নেশার প্রতি আসক্ত হয়ে যায়, তবে এই সমাজের ভবিষ্যৎ কি হবে বলুন তো। গতকালই আমাদের স্কুলের ফিজিক্সের শিক্ষক অরিন্দম মণ্ডল প্রথম লক্ষ্য করে ব্যাপারটা। ওর ক্লাস ছিল টিফিনের পরে। ক্লাস চলাকালীনই দুটি ছেলে ঝিমিয়ে পড়ে বেঞ্চের উপর। প্রথমে অরিন্দম ভাবে যে ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওদের ডাকতে গিয়ে দেখে যে ওদের কোনো হুঁশ নেই। কয়েকদিন ধরেই বেশ কিছু স্কুলে এমন ঘটনার কথা শুনতে পাচ্ছিলাম, তাই বুঝতে আমাদের অসুবিধা হয় না যে সেই মারণ ড্রাগ আমাদের স্কুলেও প্রবেশ করেছে। এতটা শোনার পর ফলুদা জিজ্ঞাসা করলো, তারপর ছেলে দুটোর জ্ঞান ফিরল কখন? উনি বললেন, আমি সঙ্গে সঙ্গে লোকাল ডাক্তারকে খবর পাঠাই। উনি এসে দেখে কিছু ওষুধপত্র দিলেন এবং ওই প্রায় ঘন্টা দুয়েক পর ওদের জ্ঞান আসে। ফলুদা বেশ অবাক হয়েই বলল, সে কি বলেন কি? ওদেরকে তারপর আপনারা জিজ্ঞাসা করেছিলেন কিছু? এটা কিভাবে হলো বা সেরকম কিছু জানালো ওরা? হরিপদবাবু জানালেন, সেটাই তো আসল রহস্য মিস্টার মিত্তির। ওরা দুজনেই জানায় যে ওদের কিছুই মনে নেই। মানে ওই ঝিমিয়ে পড়ার আগের ওই 2-3 ঘন্টা ওরা কি করেছিল ওরা তা সম্পূর্ণ ভুলে গেছে। এদিকে দুজনেরই বাড়ির লোক ইতিমধ্যেই এসে গিয়েছিল এবং তারা সকলেই জানায় যে এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি। তাছাড়া তাদের ছেলেদের এরকম কোনো রকম রোগভোগও নেই। ফলুদা বলল, এই ভুলে যাওয়ার ব্যাপারটা আমিও শুনেছি। সম্ভবত ওরা কেউ মিথ্যে কথা বলছে না। তাহলে প্রশ্ন হলো, ওরা এটা পাচ্ছে কোথা থেকে? আচ্ছা হরিপদ বাবু, আমি কি একবার অরিন্দম বাবু আর সেই ছেলে দুটির সাথে দেখা করতে পারি? হরিপদবাবু বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পারেন। অরিন্দমের এখন বোধ হয় একাদশ শ্রেণীর ক্লাস চলছে। আপনি টিচার্স রুমে গিয়ে একটু বসুন বা অন্যদের সাথে কথা বলুন, আর 10-15 মিনিটের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। ফলুদা বলল, বেশ, তাহলে আমি এখন উঠছি। যাওয়ার সময় কোনো দরকার পড়লে আমি আপনার সাথে আরেকবার দেখা করে যাব। টিচার্স রুমের সামনে যেতেই যেন সব ঝাঁপিয়ে পড়লো ওর দিকে। ফলুদার যে এরকম ফ্যান আছে তা না দেখলে বিশ্বাসই হবে না। প্রায় সকল শিক্ষক শিক্ষিকাই একই প্রশ্ন ছুড়ে দিল ফলুদার দিকে। ফলুদার এখানে আসার কারণ কি? কোনো কেসের ব্যাপারে নাকি? এর থেকেই বোঝা যায় যে হরিপদবাবু স্টাফদের আগে থেকে কিছু বলেননি। হয়তো এই কথাটা উনি আমাদের আগে থেকে বলে দিতে ভুলে গেছেন। ফলুদা অবশ্যই স্পষ্টভাবে কিছু না জানিয়ে শুধু একটু হেসে বলল, অরিন্দম বাবুর সাথে ওর একটু দরকার আছে। স্কুল দোতলা, নিচে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আছে, আর ওপরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাসরুম। ফলুদা আর আমি উপরের ক্লাসরুমগুলো একবার করে বাইরে থেকেই ঘুরে দেখে নিলাম। এমন সময় ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজে ঢং 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 করে 4 বার, অর্থাৎ এরপরই টিফিন। আমরা দুজনেই আবার গেলাম টিচার্স রুমের দিকে। এক এক করে অনেক টিচার্সই ক্লাস শেষ করে ফিরছেন। এরপর হঠাৎই ফলুদা এগিয়ে গেল একজনের দিকে, যিনি সবেমাত্র টিচার্স রুমে ঢুকে নিজের জায়গায় এসে বসেছেন। লোকটি বেশ লম্বা, বয়স আন্দাজ 37-38 হবে। গালে চাপ দাড়ি আর চোখে মুখে বেশ একটা চতুর ভাব ফুটে আছে। তার সামনের টেবিলে দেখলাম রাখা আছে দ্বাদশ শ্রেণীর ফিজিক্স বই। ফলুদা সরাসরি তাকে গিয়ে বলল, নমস্কার অরিন্দম বাবু, আমি পলাশ চন্দ্র মিত্তির, আর ও আমার ভাইপো তীর্থ। উনি যেন প্রথমে একটু ঘাবড়ে গেলেন এবং কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলে উঠলেন, আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? ফলুদা বলল,
না, তবে আন্দাজ করে নিলাম। অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে তখন পলুদার দিকে। পলুদা আবার বলল, এই টিচার্স রুমের দুটো শেষ মাথায় দুটো দরজা। একটি দরজা সিঁড়ির কাছে এবং দ্বাদশ শ্রেণীর সব ক্লাসরুমগুলো ওই দিকেই। অপর দরজাটা দিয়ে বেরিয়ে সোজা একাদশ শ্রেণীর ক্লাসরুমগুলোর দিকেই যাওয়া যায়। আপনি এক্ষুনি ওই দিকের দরজাটা দিয়েই এলেন, তাই ধরে নেওয়া যেতেই পারে যে আপনি হয়তো একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে এলেন। কিন্তু সেটা নিশ্চিত করলো আপনার বসার জায়গাটা। আপনার বসার জায়গাটা যদি ওই সিঁড়ির কাছাকাছি দরজাটার আশেপাশে হতো, তবে আপনি হয়তো ওইটা দিয়েই ভেতরে ঢুকতেন। কিন্তু আপনি যেখানে বসেন সেটা মোটামুটি এই ঘরের মাঝামাঝি একটা জায়গা, অর্থাৎ দুটো দরজা থেকেই এখানকার দূরত্ব সমান। যদিও ঘরে ঢোকার সময় আপনার হাতে কোনো বই ছিল না, কিন্তু আপনি যেখানে এসে বসলেন সেখানে দ্বাদশ শ্রেণীর একটা ফিজিক্স বই রাখা আছে। দেখে এটা অনুমান করা যেতেই পারে যে সেটা আপনার। সুতরাং আপনি যে অরিন্দম মণ্ডল সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না আমার, কারণ একটু আগেই হরিপদ বাবু আমায় জানান যে আপনি একাদশ শ্রেণীতে ফিজিক্স ক্লাস নিচ্ছেন। যেন মন্ত্রমুগ্ধের মতো সবাই পলুদার কথাগুলো শুনছিল। অরিন্দম বাবুকে বাইরে ডেকে আনলো পলুদা। তিনি এবার বললেন, আপনার ব্যাপারে যতটা শুনেছি তা যে 100% সত্য সেটা আপনাকে দেখেই বোঝা যায়। তবে আমিও কিন্তু একটা গেস করেছি। আমি যদি খুব ভুল না করি তবে আপনি আমার সাথে গতকালের ঘটনাটা নিয়ে কথা বলতে এসেছেন, কি তাই তো? আমি জানি হরিপদবাবু নীলকমল বাবুর খুব কাছের বন্ধু, আর এই ড্রাগসের ব্যাপারটা তো কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। পলুদা বলল, আপনার বুদ্ধিরও তারিফ না করে পারছি না, একদম ঠিক ধরেছেন। তো আপনি যদি আমায় গতকালের ঘটনাটা একটু ডিটেলসে বলেন তাহলে সুবিধা হয়। এবার অরিন্দম বাবু মোটামুটি একই রকম বললেন যেমনটা হরিপদ বাবু বলেছিলেন, কিন্তু তিনি একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেন। তিনি নাকি প্রতিদিনই সামনে চায়ের দোকানে চা খেতে যান টিফিন টাইম। তো যবে থেকে এই ড্রাগের ব্যাপারটা আশেপাশের স্কুলগুলোতে ছড়িয়ে গিয়েছে, উনিও নাকি টিফিন টাইমে বাইরে বেরিয়ে একটু সজাগ থাকতেন, দেখার চেষ্টা করতেন কোনো সন্দেহজনক কিছু নজরে পড়ছে কিনা, কোনো ছেলে কারুর থেকে কিছু নিচ্ছে কিনা এইসব। উনি নাকি বেশ কিছু লোকজনকে স্কুলের আশেপাশে মাঝে সাঝেই ঘোরাফেরা করতে দেখেছেন ওই টিফিন টাইমে কিংবা ছুটির সময়, যাদের দেখে ও সন্দেহজনক বলেই মনে হয়েছে। যদিও জোর দিয়ে উনি কিছু বলতে পারলেন না। যাই হোক, এরপর আমরা তিনজনে মিলে গেলাম একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ক্লাসরুমে। দেখলাম বেশ কিছু ছেলে বসে টিফিন করছে। গতকাল অসুস্থ হয়ে পড়া ছেলে দুটিও অন্য কারোর সঙ্গে একসাথে বসে গল্প করছে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে তাদের সামনে খোলা ছিল প্রতিদিনের পত্রিকা, যেটা আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে তারা ব্যাগে ঢুকিয়ে দেয়। অরিন্দম বাবু আমাদের সাথে ছেলে দুটোর আলাপ করিয়ে দিল। পলুদা তাদেরকে প্রশ্ন করল, তোমরা গতকাল কি বাইরে থেকে কিনে কিছু খেয়েছিলে, বা কেউ কিছু খেতে দিয়েছিল টিফিনের সময়? কিছু মনে করতে পারো কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলে তোমরা? তারা দুজনেই ঘাড় নেড়ে বুঝিয়ে দেয় যে না, তারা কিছুই জানে না বা মনে করতে পারছে না। পলুদা আবার প্রশ্ন করে, তা তোমরা খবরের কাগজে কি পড়ছিলে? একটি ছেলে বলে, আসলে আমরা বাড়িতে ফিরে আর সেভাবে পড়ার টাইম পাই না, তাই স্কুলে বসেই টিফিন টাইমে মাঝে সাঝে পড়ি। পলুদা শুনে বলল, সে তো খুবই ভালো অভ্যাস। আচ্ছা, তোমাদের বাড়ির ঠিকানাটা আর যদি ফোন থাকে তাহলে ফোন নাম্বারটা একটু দাও তো। তীর্থ, তুই ওগুলো নোট করে নে, আমি আরেকবার হরিপদ বাবুর সাথে দেখা করে আসছি। এরপর আমরা দুজনেই স্কুল থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি প্রচুর ছেলেপুলে সব বাইরে থেকে টিফিন কিনে খাচ্ছে। দুটো ফুচকাওয়ালা, একটা ঝালমুড়ির দোকান, একটা বাদাম ছোলাওয়ালা, আর একটা চায়ের দোকান আছে স্কুলের সামনে। পলুদা আমায় বলল, ছাত্রদের হাতে সবার চোখের আড়ালে যদি কিছু দিতে হয় তবে সব থেকে বেশি সুযোগ এই দোকানদার গুলোরই আছে। অথবা অরিন্দম বাবু যেমনটা বললেন
সেরকমও হতে পারে। কেউ যদি এই ভিড়ের মধ্যে এসে কারুর হাতে কিছু দিয়ে চলে যায়, সেটা ধরা সহজ হবে না। এমন সময় অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা এক আইসক্রিমওয়ালাকে দেখে আমি বললাম, হলুদা, ওকে দেখেছ? এতটা দূরে কেন দাঁড়িয়ে বলো তো? হলুদা বলল, ঠিক বলেছিস, তুই ওখানে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাক, আর ভালো করে লক্ষ্য রাখ ওখান থেকে কে কে আইসক্রিম কিনছে। কোনো ব্যাপারে খটকা লাগলে তৎক্ষণাৎ আমায় ডাকবি। আমি বরং এই দোকান আর আশপাশটা একটু নজরে রাখছি, বুঝলি? হলুদার কথা মতো কাজে লেগে পড়লাম। টিফিন শেষ হলো কিছুক্ষণের মধ্যেই। সেরকম কিছুই চোখে পড়লো না আমাদের, যদিও পলুদা বলল ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ছুটির পর বাকি দোকানগুলো থাকলেও সেই আইসক্রিমের দোকানটা আর দেখতে পেলাম না। সন্ধেবেলায় বাড়ি ফিরে দুজনেই চা খাচ্ছি। হলুদার কপালে দেখলাম চিন্তার ভাঁজ স্পষ্ট। আমি জিজ্ঞাসা করলাম, কি ভাবছো হলুদা? কিছু বুঝতে পারলে? হলুদা বলল, অনেকগুলো বিষয় খটকা লাগছে রে তীর্থ। তার আগে তুই একটা ব্যাপার বলতো দেখি। ফুচকা, ঝালমুড়ি আর বাদাম, এই তিনটে দোকানের মধ্যে কার কাছে সব থেকে বেশি সুবিধে আছে আলাদাভাবে ড্রাগ বা ওই জাতীয় কিছু খাবার মিশিয়ে দেওয়া? ব্যাপারটা সকলের সামনেই হবে, অথচ কেউ কিচ্ছুটি টের পাবে না। আমি বললাম, হ্যাঁ, এই ব্যাপারটা আমিও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। জানো, সব থেকে বেশি সুবিধা হতো যে বাদাম বিক্রি করছে তার, কারণ বাদাম ছোলা একটু বেশি করে নিলে ও ছোট ছোট কাগজে মুড়িয়ে নুন দেয় সাথে। নুনের পরিবর্তে যদি কোনো প্রকার ড্রাগ মিশিয়ে দেয়, তাহলে কেউ কিচ্ছুটি টের পাবে না। সঙ্গে সঙ্গে হলুদা বলে উঠল, এক্সেলেন্ট তীর্থ, না স্বীকার করতেই হবে যে তুই আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছিস। তোর চিন্তা ভাবনাতেও একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার ফুটে উঠছে। কিন্তু মুশকিল কোথায় জানিস? দেখ, ওই বয়স্ক মানুষটা হয়তো বহু বছর ধরেই বাদাম বিক্রি করে, তাই এই শেষ বয়সে এসে কে জেলে যেতে চাইবে বল? তাই ওর মোটিভটা খুবই দুর্বল। এবার আসি খটকাগুলোতে। প্রথমত, অরিন্দম বাবু আমায় প্রথমটায় দেখেই ওরকম ঘাবড়ে গেলেন কেন? দ্বিতীয়ত, স্কুলের ছেলেরা টিফিনের সময় বসে খবরের কাগজ পড়ছে, ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি? তৃতীয়ত, ওই আইসক্রিমওয়ালা স্কুলের গেটের সামনে জায়গা থাকা সত্ত্বেও অত দূরে গিয়ে দাঁড়িয়ে কেন? খুব সামান্য হলেও একটা রহস্যের গন্ধ যেন পাচ্ছি রে তীর্থ। শোন, কাল সকাল সকাল রেডি থাকিস। আমরা কাল পুরোটা দিন স্কুলের আশেপাশেই থাকবো। কিছুদিন একটু ভালো করে অবজার্ভ করতে হবে। পরের দিন হলুদা স্কুল শুরু হওয়ার আগেই হরিপদ বাবুকে গিয়ে জানিয়ে আসে যে আমরা আশেপাশেই আছি, কিছু আবার ঘটলে আমাদের যেন খবর পাঠানো হয়। টিফিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একজন অফিসের কর্মচারীকে স্কুলের গেট দিয়ে ছুটে বেরোতে দেখলাম। সঙ্গে সঙ্গে আমি আর হলুদা গিয়ে জানতে চাই কি হয়েছে। সে জানালো, আজ আবার 4 জন ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাই সে আমাদেরকেই খবর দিতে বাইরে এসেছিল। হরিপদ বাবু নাকি অলরেডি ডাক্তারকে ফোন করে দিয়েছেন। আমরা ছুটে গেলাম দেখতে। অবাক বিষয় এই যে এবার হয়েছে 9ম শ্রেণীর 2 ও 10ম শ্রেণীর 2 ছেলের। ছেলেগুলোর মুখগুলো দেখে আমি প্রায় চিৎকার করেই বললাম, হলুদা, এরা 4 জনেই গতকাল ওই আইসক্রিমওয়ালার কাছে গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। হলুদা বলে উঠল, শাবাশ তীর্থ, দারুণ একটা ইনফরমেশন দিলি। হলুদা সঙ্গে সঙ্গে তাদের ব্যাগগুলো খুলে দেখলো কিছু আছে কিনা, এবং আমরা আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে যে তাদের 4 জনের ব্যাগেই সেই খবরের কাগজ, প্রতিদিনের পত্রিকা। ব্যাপারটা সত্যি বড় অস্বাভাবিক। হলুদা আমায় বলল, আমার দৃঢ় বিশ্বাস যে সব রহস্য লুকিয়ে আছে এই কাগজেই। এই বলে 4টে কাগজই হলুদা নিজের কাছে রেখে দিল। হলুদা এবার তাদের কিছু বন্ধুদের
প্রশ্ন করাতে জানতে পারলো যে তারা ক্লাসরুমে বসেই টিফিন খাচ্ছিল। তারপর হাত ধুয়ে এসে বেঞ্চের উপর মাথা রেখে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। পলুদা কিছু না বলেই সঙ্গে সঙ্গে বাথরুমে ছুটে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে। আমি ক্লাসরুমেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে অরিন্দম বাবু এসে সেখানে উপস্থিত হয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি বুঝছেন মিস্টার মিত্তির? পলুদা শুধু বলে, এখনো তো সেরকম কিছু বলা যাচ্ছে না অরিন্দম বাবু, তবে খুব তাড়াতাড়ি কিছু বলতে পারবো এই আশা রাখি। অরিন্দম বাবু এরপর তার ক্লাস আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। পলুদা এবার আমায় কানে কানে বলল, তুই তাড়াতাড়ি চলে যা ওই আইসক্রিম ওয়ালার কাছে, ভালো করে নজর রাখবি ওর হাতটা। টিফিন শেষ হওয়ার পর ও যদি চলে যায়, যতটা সম্ভব ওকে ফলো করতে থাকবি, বুঝলি? আমি এখানে একটু অপেক্ষা করি, ওদের বাড়ির লোকেদের সাথে একটু কথা বলতে হবে। এরপর স্কুল ছুটির পর পলুদা স্কুল থেকে বেরিয়ে আসে। আমি বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে বললাম, তোমায় অনেক কিছু বলার আছে পলুদা। প্রথম কথা, আজ আমি আগের দিনের ওই একাদশ শ্রেণীর ছেলে দুটোকে দেখলাম আইসক্রিমওয়ালার কাছে আসতে, এবং তাদের সাথে আরো অন্য একজন ছিল। তারা তিনজনেই আইসক্রিম নিল। কিন্তু সন্দেহজনক ব্যাপারটা ঘটলো তারপরে। তিনজনের আইসক্রিমের দাম নিশ্চয়ই ১,৫০০ হবে না। তিনজনেই ৩টে ৫০০ টাকার নোট বের করে দিল। আর সেই সময় আশেপাশে অন্য কেউ ছিল না। কিন্তু এর পরের ঘটনাটা আরো সাংঘাতিক। টিফিনের শেষের পর ওই আইসক্রিমওয়ালা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। ওই জায়গাটা একদমই স্কুল থেকে দেখা যায় না। আমি মুখটা রুমাল দিয়ে ঢেকে নিয়ে ওর থেকে আরো একটু এগিয়ে গেলাম এবং একটা বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ওর কাছে কে দেখা করতে এলো জানো? আমি তো দেখে যেন আকাশ থেকে পড়লাম। সঙ্গে সঙ্গে পলুদা বলল, কে? অরিন্দম মণ্ডল নাকি? আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে? পলুদা বলল, আমি একটা গেস করলাম জাস্ট। তারপর কি দেখলি? আমি বললাম, আরে উনি তো আইসক্রিম নিলেন, তারপর একটু এদিক ওদিক চেয়ে দেখে নিয়ে টাকার পরিবর্তে দেখলাম একটা কাগজ ধরিয়ে দিল সেই আইসক্রিমওয়ালাকে, এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর সাথে কথাও বললেন তিনি। এরপর তিনি স্কুলে ঢুকে গেলেন, আর ওই আইসক্রিমওয়ালা বড় রাস্তার দিকে এগিয়ে গেল। আমি আর কিছু করলাম না, চলে এলাম। পলুদা সব শুনে বলল, ভালো করেছিস, যতটা ইনফরমেশন দিলি এতেই হবে। গুড জব তীর্থ। তুই এখন বাড়ি যা, আমার কয়েকটা কাজ আছে, সেটা সেরে ফিরতে সন্ধে হয়ে যাবে। আমি বললাম, কেন? আমি তো তোমার সাথে যাই না। কিছু আন্দাজ করতে পেরেছো? পলুদা বলল, না, তোকে আসতে হবে না। তুই বাড়ি ফিরে খাওয়া দাওয়া কর, সন্ধ্যেতে ফিরে তোকে বলছি একটা আলো দেখতে পাচ্ছি, এখন তার সন্ধানেই যেতে হবে। এই বলে পলুদা অন্য অটোতে উঠে গেল। আমি বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যেয় ফিরে চা খেতে খেতে পলুদা বলতে শুরু করলো, ওদের চারজনের বাড়ির লোকের সাথেই কথা বলে জানতে পারি যে ছেলেগুলো বাড়িতে বলেছিল খবরের কাগজ স্কুলে লাগবে, প্রতিবেদন লেখা শেখার জন্য। তাই বাড়ি থেকেই তারা কাগজগুলো নিয়ে এসেছিল। আর একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি, জানিস, এই যে ৬ জন ছাত্র প্রত্যেকেই বেশ বড় লোক বাড়ির ছেলে। আজ এই ৪ জনের বাবার সাথে কথা হলো, আর বাকি 2 জনের সাথে আমি গতকাল রাতেই ফোনে কথা বলে নিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে বললাম, তার মানে পলুদা, আজ ওরা ওই আইসক্রিমওয়ালাকে ড্রাগ কেনার জন্যই টাকা দিচ্ছিল, বলো? পলুদা বলল, একদমই তাই। অর্থাৎ যে বা যারা এটা সাপ্লাই করছে তাদের কাছে ছাত্রদের বাড়ির ইনফরমেশন আছে, আর সেটা দেওয়া খুবই সহজ কাজ হবে সেই স্কুলেরই কোনো লোকের পক্ষে। আমি আবারও প্রায় চিৎকার করেই বললাম, অরিন্দম বাবু!
পলুদা বলল, যদি খুব ভুল না করি তবে ওই আইসক্রিম ওয়ালাকে তখন অরিন্দম বাবু কাগজ করে সেই ইনফরমেশনই দিচ্ছিলেন। আর আমি যে ব্যাপারটা আস্তে আস্তে ধরে ফেলছি সেটা সম্ভবত উনিও বুঝতে পেরেছেন তখন, তাই সেই কথাই হয়তো তখন ওই আইসক্রিম ওয়ালাকে বলছিল। আমি হরিপদ বাবুর থেকে জেনেছি যে নবম আর দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিজিক্স স্কুলের প্রায় সকল ছাত্রই ওর কাছে টিউশন পড়ে। অর্থাৎ কোন ছেলের বাড়ির অবস্থা কেমন, কোথায় থাকে, এইটা ওর পক্ষে বলাটা সব থেকে সহজ কাজ। কিন্তু আসল প্রশ্ন হলো ড্রাগটা কিভাবে তারা দিচ্ছে। আমি এবার বললাম, আচ্ছা পলুদা, তখন তুমি বাথরুমে ওইভাবে দৌড়ে গেলে কেন? পলুদা বলল, ছেঁড়া কাগজ কুড়োতে। আমি অবাক হয়ে বললাম, মানে? পলুদা তৎক্ষণাৎ বলল, আসল রহস্য লুকিয়ে আছে রে। এই নে, ভালো করে দেখ তো কাগজটা, চিনতে পারছিস কিনা। আমি দেখে বললাম, হ্যাঁ, এটাই তো ওই প্রতিদিনের পত্রিকার মাঝের সেই বিজ্ঞাপনের পাতাটা। আসলে এই কাগজের ওই মালিকানা চেঞ্জ হওয়ার পর থেকেই এই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছিলাম। ভেতরের একটা পেজের 4 ভাগের 1 ভাগ জায়গা সম্পূর্ণ সাদা থাকে এবং নিচে ছোট করে লেখা থাকে যে যদি দিতে চান বিজ্ঞাপন তবে নিচের নাম্বারে করুন ফোন। এরকম কোনো খবরের কাগজে আগে কোনোদিনও দেখিনি, তাই ওই নিচের লেখাটা দেখেই চিনতে পারি। আমি পলুদাকে জিজ্ঞাসা করি, তো এইটা তুমি তুলে আনলে কেন পলুদা? পলুদা বলে, তুলতাম না হয়, কিন্তু যখন দেখলাম ওই একই রকম ভাবে দুটো কাগজ পড়ে আছে তখন মনে সন্দেহটা জাগে। কাগজগুলো তখন একটু ভিজে ভিজে ছিল। সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলোর ব্যাগের মধ্যে থাকা কাগজগুলো মিলিয়ে দেখি ওখান থেকেই এগুলো ছেঁড়া হয়েছে। তাই দুটো কাগজই তুলে নিয়ে কিরকম একটা গন্ধ নাকে এলো। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেলাম আমার সেই কেমিস্ট বন্ধুর কাছে ওগুলো পরীক্ষা করাতে। ও আগামীকাল সকালে জানাবে বলেছে। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে আমাদের ঘরের ওই কাগজের ওই সাদা জায়গাটা থেকে কিন্তু ওরকম কোনো স্মেল তুই পাবি না। আর একটা ইন্টারেস্টিং খবর পেলাম, এই খবরের কাগজের মালিক বদলানোর পর তাদের যত ডিস্ট্রিবিউটর ছিল সকলে নাকি পাল্টে গেছে। সুতরাং ওই কেসে প্রধান সাসপেক্ট কিন্তু ওই নিউজ পেপার। এরপরই পলুদা থানার ওসি সমীরণ ব্যানার্জিকে ফোন করে এবং বলে, হ্যালো সমীরণ বাবু, শুনুন, আপনি একটা ব্যাপারে একটু খোঁজ নেবেন তো। শেষ 1 মাসের মধ্যে শিমুলতলা বিদ্যাপীঠের শিক্ষক অরিন্দম মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে অনেকগুলো টাকা জমা করা হয়েছে কিনা। আর আগামীকাল 2 জন অফিসারকে সিভিক ড্রেসে একটু পাঠিয়ে দেবেন শিমুলতলা বিদ্যাপীঠের সামনে, ওই ধরুন 12টা নাগাদ। বাকিটা আমি ওদের বুঝিয়ে দেব। আর আপনাকে পাঠানো হেয়ালির সমাধানটাও কাল বলবো। এখন গুড নাইট। পরের দিন ওই অফিসার 2 জন প্রথমেই সেই আইসক্রিমওয়ালাকে ধরে এবং তাকে থানায় নিয়ে গিয়ে 2-4 ঘা দিতেই স্বীকার করে সব। ওর কাজ ছিল শুধুই অরিন্দম বাবুর কাছ থেকে ছাত্রদের নাম ঠিকানা জোগাড় করা এবং ছাত্রদের ইনফরমেশন দেওয়া আর তাদের থেকে টাকা সংগ্রহ করা। এরপর সে অন্য একজনকে সেটা জানায় এবং সেই ব্যক্তি তারপর বাড়িতে বাড়িতে খবরের কাগজ পাঠানোর ব্যবস্থা করে। এদিকে পলুদা আগেই বলেছিল যে আজ সম্ভবত স্কুলে কিছু ঘটবে না, তার কারণ যে ছাত্রগুলো এরপর ড্রাগ নিয়েছে তারা আগের 2 দিনের ঘটনা দেখে সচেতন হয়ে গেছে নিশ্চয়ই। এবং সত্যিই হলো তাই। অফিসার 2 জনকে পলুদা বলে যে আজ রাতে 2 জন ছাত্রের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকতে হবে এবং তাদেরকে নজরে রাখতে হবে। বাড়ি ফিরে খুব সম্ভবত তারা রাতে সবাই শুয়ে পড়লে সেই ড্রাগ নিয়ে ঘুমিয়ে যাবে। গতকাল আমি দেখেছিলাম একাদশ শ্রেণীর সেই ছেলে দুটোকে যারা টাকা দিচ্ছিল, অর্থাৎ আজ তাদের কাছে নিশ্চয়ই ড্রাগ পৌঁছে গেছে। রাতের বেলায় সমীরণ ব্যানার্জি পলুদাকে ফোনে জানায় যে ওই 2 জন ছেলের ঘরেই নজর রেখেছিল তার অফিসার। তারা জানায় যে 2 জনেই খবরের কাগজ থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে 2 জন ছেলেই জিভ দিয়ে কাগজটা চাটতে থাকে এবং কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে যায়। আর অরিন্দম মণ্ডলের অ্যাকাউন্টে শেষ 1 মাসে 5,000 করে 2 বার টাকা আসে।
ফলুদা সমীরণ ব্যানার্জিকে বলে যে তিনি যেন অবশ্যই অরিন্দম বাবুকে সেই টাকার হিসেব দেখাতে বলেন এবং বাকি জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্য বেরিয়ে আসবে। আর সর্বোপরি এই প্রতিদিনের পত্রিকার মালিককে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তার করতে হবে। ফোন রেখে এবার ফলুদা আমায় বলে, তাহলে বুঝলি হেয়ালির মানে? আমি বললাম, কিছুই তো মাথায় ঢুকছে না। ফলুদা আবার বলল, খবরের ইংলিশ কি, আর এই নিউজ শব্দটা কোথা থেকে আসে? এবার আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, নর্থ, ইস্ট, ওয়েস্ট আর সাউথ। সেই জন্যই শেষ লাইনে লেখা, খুঁজে দেখো পূর্ব, পশ্চিম থেকে উত্তর, দক্ষিণ। এবার বুঝলাম। ফলুদা বলল, একদমই তাই। খবরের কাগজের ওই সাদা জায়গাতেই এমন কোনো কেমিক্যাল ড্রাগ লাগিয়ে দেওয়া হয় যেটা এমনি দেখলে বোঝা যাবে না। যারা নেশা করতে চায় তাদের থেকে আগের দিন টাকা নিয়ে পরের দিন সকালে ওই বিশেষ ড্রাগ মেশানো কাগজ পৌঁছে দেওয়া হয় তাদের ঘরে। বাড়ির অন্য কারুর পক্ষে সেটা জানা সম্ভব না, অথচ সে জানবে যে ওই পার্টিকুলার জায়গাটা জিভ দিয়ে চেটে নিলেই কাজটা শেষ। কি সাংঘাতিক একটা বুদ্ধি কাটিয়েছে, শুধু সেটাই ভাব। এখন এটাই দেখার যে সাংঘাতিক কর্মকাণ্ডের পিছনে কে বা কারা আছে। যাই হোক, আপাতত ঘুম দে, দেখি কাল সকালে সমীরণ ব্যানার্জি কি জানায়। পরের দিন বিকেলে সমীরণ বাবু ফোন করে বললেন, মিস্টার মিত্তির, অরিন্দম বাবু সব স্বীকার করেছেন। তবে তাকে যিনি টাকা পাঠান বা এইসব নিয়ে আলোচনা যা কিছু হয় তা সমস্ত ফোনে কথা হয়। ফলে অরিন্দম বাবু না তাকে চেনেন, না তার নাম ঠিকানা কিছু জানেন। আমরা ফোন কল ট্রেস করার চেষ্টা করছি। কিছু জানতে পারলেই আপনাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করব। আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, ওই সংবাদপত্রের বর্তমান মালিক যিনি, তার কেমিক্যালের বড় ব্যবসা আগে থেকেই আছে। হেয়ালি করার স্বভাবটা হয়তো ওর রক্তে আছে। ওর নামটা শুনলে যে আপনার কপালে ভাঁজ পড়বে সে ব্যাপারে আমি নিশ্চিত। এই কথাটা বলছি কারণ ওর নাম মতিলাল, মতিলাল মেঘরাজ, দ্য অনলি সন অফ মগন কিশোর মেঘরাজ। একদম মৌমাছির চাকে ঘা মেরেছেন। সাবধানে থাকবেন মিস্টার মিত্তির, আবার কথা হবে। এই বলে সমীরণ বাবু ফোনটা রেখে দিলেন। আমি অবাক দৃষ্টিতে ফলুদার দিকে চেয়ে আছি। ফলুদার ভুরুগুলো কুঁচকে গেছে। মিসেস সেন দরজাতেই হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা ঘরে ঢুকলাম। রিজু সেই চতুষ্পদের ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে পাশবিক গর্জন করছে। সে এখনো মাঝে মাঝে ফিরে আসে। কালমুন্ডি পৌরাণিক কালমুন্ডির ভক্তি গল্প শুনতে হলে ক্লিক করো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে। 9f10.com সিরিজে তোমরা শুনছিলে অঙ্কিত ভট্টাচার্যের লেখা শিরোনাম। এই সিরিজের বাকি গল্পগুলো শুনতে এক্ষুনি 9f10 চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে ফেলো। অভিনয় সোম, তীর্থ, উদাস বাউল, দেবক, ইমন, নবনীত। সাউন্ড ডিজাইনিং এ বিরাজুল, থিম মিউজিকে উল্লাস, পোস্টার ক্যালিগ্রাফি এন্ড অ্যানিমেশনে উল্লাস। 24/7publishing.com কে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।